বলেই কাব্যকে ধাক্কা মেরে ফেলে দিল। কে কে আমার কোমরটা গেল রে। মাটিতে বসে পড়ে। তোর কপাল ভালো, তোর কমরটা ভাঙে নাই। রাতে ঘুমাস না, এখানে এসে ঘুমাচ্ছিস। বাসায় যেয়ে ঘুমা খ্যাত। কাব্যের চোখটা মেধার দিকে গেল। মেধা কাব্যের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। কাব্য তা বুঝতে পারছে। আমি না হয় এখন দাঁড়িয়ে ঘুমাচ্ছি, নিজেরা তো ওপেনে। কাব্য, তোর সাথে কথা আছে, পাশে যাও তো। কাব্যকে পুরোটা বলতে না দিয়ে মেধা মুখটা চেপে ধরল বুঝতে পেরে। আমরা কি ওপনে? আরে কিছু না, তোরা সামনের দিকে যা, আমি একটু কথা বলে আসছি। তোতলিয়ে ওকে। নীল আর তমা সামনের দিকে চলে গেল। তোর মুখে কি কিছু আটকায় না? এমনিতেই চুরি করে ওরা কি করতেছিল দেখতেছিলি, বকাটে একটা। মুখটা অন্যদিকে ফিরিয়ে উম, কাব্যের মুখটা মেধার হাত দিয়ে ধরা, তাই করছে। কি বলবি? হ্যাঁ, মুখ থেকে হাতটা সরিয়ে নিল আমি তোর আপনার মতো লাইফ দেখি নাই ওইভাবে। হাঁপিয়ে। কি বলবি তুই? আমি লাইন দেখছি? বলেই কাব্যের গায়ে কিল ঘুষি চিমটি মেরে উঠে চলে গেল। কাব্য মনে মনে বলছে, মাথায় সমস্যা আছে নাকি মেয়েটার? সব দিক দিয়েই ফটকা, কিন্তু এখন আমার কাছে লজ্জা পাচ্ছে। লজ্জা তো আমিও পেয়েছি খুব। যাক, বুঝতে দিইনি, ভালোই হলো। নাই কি যে হতো। কাব্য মাটি থেকে উঠে ক্লাসের দিকে যেতে লাগলো। সামনে রিয়াদ স্যারের সাথে দেখা। আরে স্যার যে। প্রিন্সিপাল স্যারের কাছে আসতেছিলাম, কিন্তু কিন্তু কি স্যার? হাসেম স্যারের মতি গতি ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে? স্যার তো কিছু বললো না। আচ্ছা যা এখন। বলেই চলে যাচ্ছিল। ও স্যার, টিটটা তো দেবেন। হ্যাঁ চলো দিব। আপনি গেটের সামনে যান, আমি নীলকে নিয়ে আসছি। ওকে আসো। রিয়াদ গেটের দিকে হাঁটা দিল। কাব্য সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গেল। স্যারের সাথে কথা বলে বেরিয়ে দেখলো তমা মেধা নীল একসাথেই পপকর্ন খাচ্ছে। কাব্য ওদের কাছে যেয়ে ওদের হাত থেকে পপকর্নের প্যাকেটটা কেড়ে নিয়ে খাওয়া শুরু করলো। মেধা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল চল, কাজ আছে। তুই আমার হাত থেকে পপকর্ন নিলি কেন? খাবারের জিনিস তাই নিয়েছি, আমাকে রেখে একা একা খাচ্ছে। তুই কে রে? কলেজের কেউ আমাদের ওপর কথা বলে না, আর তুই এসে আমাদের থেকে পপকর্ন খাবি? আরে হয়েছে কি, আর একটা কিনলে হবে। তুমি চুপ থাকো। নীল যাবি তুই? ও যাবে না, তুই আমার সাথে কথা বল। নীল না গেলে মিস করবি। কি? বিরিয়ানি, চল, ওয়েট করছে। ও এই ব্যাপার, আমার পপকর্ন খাইছিস, এখন একা একা বিরিয়ানি খাবে? আমরাও যাব, চল। আরে বারণ করলো কে? চলেন, যত ইচ্ছে খাবেন। কাব্য আগে পিছে তিনজন। মেধা কাব্যের মাথা পর্যন্ত হাত মুঠ করে মার দেখাচ্ছে। নীল হাসছে তা দেখে। নীল, তুই একটু ওর সাথে হাঁট। আচ্ছা। নীল সামনে কাব্যের সাথে হাঁটতে লাগলো। কিরে, প্রিয়াসীকে রেখে সামনে যে? তুই একা হাঁটছিস তাই আসলাম। আমাকে নিয়ে এত যখন ভাবিস, তখন আমার নামে মিথ্যা কথা বলতে খারাপ লাগে না? তুই সব শুনছিস? শুনছিলাম তো। ভুল কি বলছি? তুই তো আমার ফোনটা নিয়ে অফ করে রাখলি। আর প্রেম ভালোবাসা একটু একটু না বললে বুঝিস তো রাগটা বেশি করবে। হ হ, আমি তো প্রেম করি, আমি বুঝবো। আজ এতটুকুই বুঝবো, তোর খবর আছে। এই না। গেটের সামনে এসে অটো গাড়ি ডাক দিল। অটো ডাকার দরকার নেই, আমাদের গাড়িতে যাওয়ারও দরকার নেই। তাহলে যাবো কি করে? কেন? রিক্সায়। কি বলো, রিক্সায় যাবা? তুমি আর আমি একসাথে যাব। নীল খুশিতেই রিক্সা দাঁড় করালো। তমা আর নীল উঠে পড়ল। মেধা আরেকটাই উঠল। কাব্য দাঁড়িয়ে আছে। কিরে, উঠছিস না কেন? নিজেরটা তো নিজেই ভালো বুঝলি, আমি যাব না। যাবি না মানে? ডেকে এনে অপমান করছিস? রাগী গলায়। আপনার জিতে লাগলে আমি পরেরটায় আসছি। কেন রে, পালানোর ইচ্ছে উঠলো এখানে? আরে উঠে পড় তো, এত বাহানা করছিস কেন? কাব্য নীলকে চোখ গরম দিল। নীল চুপ হয়ে গেল। মেধা নেমে কাব্যের হাত ধরে টেনে নিয়ে রিকশায় বসলো। কলেজের সবাই পুরো হাঁ করে আছে। এতদিন কম ছেলে ওদের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল না, আর এরা দুজনে না আসতেই লাইন করে নিল। রিকশা ছুটল গন্তব্যস্থলের দিকে। তমা আর নীল পুরো চেপে বসেছে, রোমান্টিক মুডে আছে দুজনে। জানো,
আমার খুব ইচ্ছে ছিল ভালোবাসার মানুষের সাথে রিক্সায় ঘুরবো সারা শহর। আজ এই তোমাকে নিয়ে উঠলাম। আমিও কখনো ভাবতে পারিনি ভালোবাসায় এভাবে জড়িয়ে যাব আর ভালোবাসার মানুষটাকে নিয়ে রিকশায় এভাবে ঘুরবো। এদিকে কাব্য যত ফাঁক হয়ে বসবে মেধা ততই সরে বসছে। এমন করতে করতে কাব্য রিক্সা থেকে লাফ দিল। রিক্সা থেমে গেল। সরি মাম্মা। মেধা হাসছে কাব্যের কাণ্ড দেখে। কাব্য দৌড়ে পিছনের দিকে চলে গেল। মেধা হাসতে হাসতেই কাব্যের দিকে খেয়াল নেই। যখনই সামনে তাকালো দেখলো কাব্য নেই। পিছনে তাকিয়ে পুরো অবাক হয়ে গেল মেধা। কাব্য এক বৃদ্ধ বয়স্ক লোকের ঠেলার হাল ধরল। মেধা রিক্সা থেকে নেমে কাব্যের দিকে যেতে চাইল। চাচা এই বয়সেও ঠেলা গাড়ি চালাচ্ছেন? কি করব, না চালালে তো আর পেটে খাওয়ান যাইব না। আপনার ছেলে মেয়ে নেই? ঠিক কেউ না থাকার মতো। মানে? 3 ছেলে 3 মেয়ে, আমারে কিন্তু কেউ দেখে না। কাজ না করলে তো না খেয়ে মরবো। আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার গিন্নিকে না খাইয়ে রেখে কষ্ট দিতে চাই না। চাচিকে খুব ভালোবাসেন? হ্যাঁ, ও আমার পাশে না থাকলে আমি তো কিছুই করতে পারতাম না। চোখ দিয়ে পানি ফেলে কাব্য মনটা খারাপ করে ফেলল। বাস এখানেই রাখো। কে তুমি বাবা? আমার অনেক বড় উপকার করলা। আমি কাব্য, এই শহরে নতুন। আসি চাচা, মানুষ সবসময় এক থাকে না, চিন্তা করবেন না। এই ওদের তো রিক্সা দেখা যাচ্ছে না। কি বলো? পিছনে তাকিয়ে। এই মামা দাঁড়াও তো। রিক্সা থেমে গেল। মেধা কাব্যকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। কাব্য আসলো। আপনি রিস্কা কই? ওখানে দাঁড়িয়ে আছে। আপনি কষ্ট করে আসলেন কেন? আমি পাইলে তো। না মানে এমনি, সরি। কেন? আমার জন্য রিক্সা থেকে লাফ দিলে, যদি কিছু হয়ে যেত। আপনি ছিলেন তো, কিছু হলে তো ডাক্তারের কাছে নিয়ে যেতেন। হেসে দিয়ে। যদি না দিতাম। এতটুকু কনফিডেন্স আমার আছে, আপনি তেমন মেয়ে নন। ভাইয়া একটা ফুল নিয়ে ভাবিকে দিন। মেয়েটা ফুল সামনে ধরে বলতে লাগলো। কাব্য হাঁ করে বলল, ভাবি কাকে বলছে? মেধা লজ্জায় মাথা নিচু করে ফেললো। কাব্যের চোখ এড়ায়নি তা। তোমার হাতে সবকটা ফুলের দাম কত? 120 টাকা। কাব্য পকেট থেকে 500 টাকা বের করে মেয়েটিকে দিল। আমার কাছে তো খুচরা নেই। লাগবে না, তুমি কালকে এসে আমাকে ফুল দিয়ে যেও, কেমন? জি আচ্ছা ভাইয়া। ভাইয়া একটা কথা বলি। বলো। ভাবির সাথে আপনাকে সে লাগছে। দাঁত কেলিয়ে। কাব্য আর কিছু বলল না, হাসলো। মেধা তা খেয়াল করলো। কাব্যের কাছে ফুলগুলো দিয়ে মেয়েটা চলে গেল। কাব্য ফুল নিয়ে হেঁটে রিক্সার কাছে গেল। কার জন্য কিনলি? কারোর জন্য না, ফেলে দেবো এখন। ফেলার কি আছে, আমাকে দে। নিন। ফুলগুলো মেধাকে দিল। রিক্সায় উঠে বলল দুজনে। মেধা আর চোখে কাব্যকে দেখছে। রিক্সা চলতে থাকলো। কাব্য অন্যদিকে চেয়ে আছে। কিছু দূর যেতেই নীলরা দেখলো আসছে ওরা। রিক্সা যেয়ে সোজা রেস্টুরেন্টের সামনে যেয়ে থামলো। তারপর বসে খাওয়া শুরু করলো। নীল আর কাব্য, তমা আর মেধার খাওয়া দেখছে, হাঁ করে আছে। রেস্টুরেন্টের সব খাবারই দুজনেই খেয়ে ফেলছে। এত টাকা কই থেকে দিবি? ওরা যা শুরু করেছে। চিন্তা করিস না, যত ইচ্ছা খেয়ে নিক, রাক্ষস নিয়ে আসছি সাথে। কিছু বললি? না, আপনি খাওয়া শেষ করুন। দেখ তো আর কিছু আছে দিতে বল। ঠিক আছে। অবশেষে এই খাওয়া শেষ হলো দুজনের। আজ দেখ কাব্যের প্যান্ট খুলে না রেখে দেয়। আজ দিছি পুরোই, চল যাই। রেস্টুরেন্টের বিল পেমেন্ট করার জায়গায় গেল। কত হয়েছে? 18,580 টাকা। ভালো ইনকাম করলেন আজ। তার হৃদয় স্যারকে ফোন দিয়ে নিশ্চয়ই বলেছেন সে দেবে টাকাটা। আপনাদের আসার কথা ছিল। জি। কাব্য বের হয়ে গেল। নীল, তমা, মেধা হাঁ করে আছে। এই রে, কি হলো এটা? রিয়াদ স্যার জানলে কি হবে? ইস রে, আমাদের মান সম্মান এবার গেল। কাব্যর বাচ্চা, তোর এই চুল আমি কাটিয়ে ছাড়বো। দুহাত মুঠো করে রাগে গজগজ করছে। এই তুমি জানতে না রিয়াদ স্যার আমাদের ট্রিট দিচ্ছে? না তো, আমি কিভাবে জানবো? ও তো আমাকে কিছু বললো না। গাধা। রাগে গজগজ করতে করতেই দুজনেই বেরিয়ে পড়ল। কাব্য দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে নীল বেরোতে? কত কাজ আছে। এই রিক্সা ডাক। আপনারা যান, আমাদের দুজনের কাজ আছে। কিসের কাজ? হ্যাঁ নীল,
তুমি নিয়ে আসছো, তুমি এখন নিয়ে যাবা। কাব্য, হয়েছে বাবা, চল। নীলা তমা একটা রিকশায় উঠে গেল, কাব্য আর মেধা আরেকটায় উঠল। রিকশা চলতে থাকলো। কাব্যের ফোনে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ভাই, ভাবির সাথে কিন্তু সেই মানিয়েছে। ভাবির বোন থাকলে আমাকেও একটা দিও। নীলাকে বলতে ইচ্ছে হচ্ছে কথাটা। না 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 ভাই, আমার কিছু লাগবে না, কইতে হবে না। আর তুই তো জানিস আমার রাস্তায় এসব কখনো হবে না। তাহলে আমাদের নিয়ে চিন্তা কেন করো? তুই বুঝবি না, তোকে পরে ফোন দেব। ঠিক আছে। মেধা কাব্যের মুখের দিকে তাকিয়ে আছে। কাব্যের চোখ পড়ল মেধার দিকে। কাব্য চোখ সরিয়ে নিল। নীলাকে, আর তোর রাস্তায় কি হবে না? নীল আমার বন্ধুর জেফ, আর আমি যেমনটা দেখতে বখাটে, আজ এই বন্ধুর বাসায় কাল অন্য বন্ধুর বাসায়, কতদিন এভাবে চলবে এই রাস্তায়, তাই বললাম আর কি। ও, এই মামা দাঁড়াও। একটা সেলুনের সামনে রিকশাতে থামলো। এখানে কি আপনার বাসা? তুই এখানে বাসা কই দেখছিস? ও, এটা তো সেলুন। কি করতে দাঁড়িয়ে আছেন? তাহলে আমি যাই। তুই আমার সাথে যাবি সেলুনে। কেন? আমি চুল কাটাবো আর ভুল ফ্ল্যাপ করবো। কেন, বিউটি পার্লারে যেয়ে করান। চুপচাপ চল। কাব্য মেধার সাথে সেলুনের ভিতর ঢুকলো। যে লোকটা চুল কাটছে তাকে চিনতে কাব্য ভুল করলো না। লোকটার নাম হাতেম। সিরিয়াল কতজন মামা? এই তো শেষ। ওকে, ব্যবস্থা করুন। হাতেম কাব্যের দিকে তাকালো, কিন্তু কাব্যকে চিনতে পারল না, কারণ কাব্যের মাথায় চুল বড় বড় ছিল আর মুখটাও কেমন কালো দেখতে। আচ্ছা, আপনি কাটিয়ে আসুন, আমি যাই, আমার কাজ আছে। আমাকে চিনতে পারলো না মনে মনে। এখানে চুপচাপ বসে থাকবি। কখনো আয়নায় দেখেছিস? কালো বকাটে একটা, চুপচাপ থাক। কাব্যের তো মাথায় রক্ত চেপে গেল, কিন্তু রাগটা কন্ট্রোল করলো। মেয়েদের খুব সম্মান করে, একটা দুর্বল পয়েন্ট কাব্যের। কাব্যের মনে পড়ে যায় যখন রাস্তার পাশে ঝড় বৃষ্টিতে শুয়ে ভিজছিল, তখনই একটা দামি কার যাচ্ছিল। কারটার সামনের দিকে যেয়ে থেমে গেল। গাড়ির দরজা খুলে একজন মহিলা নেমে আসলো সোজা কাব্যের সামনে, এই কোন ভাবনা জগতে যেয়ে পড়লি? ধাক্কা মেরে। আপনার হয়ে গেছে? আমার হবে কেন? তুই যা ওখানে বস। মামা, আমি যেভাবে বলি ওইভাবেই কেটে দিবেন। আচ্ছা। না, আমি চুল কাটবো না। ভয় পাস না, টাকা আমি দিয়ে দেবো, যা বস। চোখ রাঙিয়ে চোখটা যদি তুলে নিতে পারতাম। মনে মনে। গালি দিলি আমাকে মনে মনে? কই না তো। কাব্য যেয়ে বসলো। আরে ঢেকে দিন, ও যেন না দেখে। আমি যেভাবে বলবো ওইভাবে। মেধার কথা মতো হাতেম আয়না ঢেকে দিল। ওরা আবার কই হারালো? মনে হয় রিক্সা নষ্ট হয়ে গেছে। যাক, ওরা যখন আসবে আসুক। চলো আজ আমাদের বাসায়। তোমাদের বাসায়? হ্যাঁ, কেন? না মানে আমি কি করে যাব? কি করে যাবে মানে? আমার সাথে যাবে। তোমার বাসা থেকে যদি না মেনে নেয়? মেনে তো নিতে হবে। আম্মু সব জানে। আম্মু তোমাকে দেখতে চেয়েছে, আর আব্বুকে আম্মু রাজি করিয়ে নিবে। এই কদিনে তোমার আম্মুকে বলা হয়ে গেছে? হ্যাঁ, যাই কিছু হোক না কেন, আম্মুই আমার কাছে বন্ধু। নীল অবাক হয়ে গেল। হাতেম কাব্যের চুল কাটা শুরু করলো। চুলগুলো হাতেমের খুব পরিচিত লাগছে। এই চুল আগে অনেক কেটেছে, তবে কাব্যের চুল। কিন্তু ও এখানে আসবে কি করে? দেখি কাব্যের মতো করে স্টাইল করে কেটে দিই। কতদিন পর ছেলেটাকে মনে পড়ল। হাতেম সে তার নিজের মতো করেই চুল কাটলো। মেধার কথা মতো কাটলো না। মেধা বলতেছে সব, কিন্তু কে শুনে কার কথা? মেধাও কাব্যের চুল কাটানো দেখে বেশ অবাক হলো। মুখে পানি লাগাতে এক পাশ কেমন ফর্সা হয়ে গেল। মেধার চোখ এড়ালো না। হাতেম চুল কাটা শেষ করলো। যখনই দেখলো যেখানে পানি লেগেছে সেখানে ফর্সা হয়েছে। মামা, তুমি তো আমার কথা মতো চুলগুলো কাটলে না। মুখটা ওয়াশ করে দাও ভালো করে। ঠিক আছে। হাতেম কাব্যের মুখ ওয়াশ করতেই হা হয়ে গেল। নিজের অজান্তেই হাতেমের মুখ দিয়ে কাব্য নামটা বের হয়ে গেল। মেধাও হা করে তাকিয়ে আছে কাব্যের দিকে। হাতেমের ফোনে একটা মেসেজ আসলো। ফোনটা নিয়ে দেখলো আমার পরিচয় যেন কেউ না জানে। যদি জানে তো তোমার খবর আছে। এই শহরে কেউ আমাকে চিনে না। হাতেম চুপ হয়ে যায়। মেধা টাকাটা দিয়ে বের হয়ে গেল। মেধা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিকশায় উঠে চলে গেল। তুই এই শহরে কেন? আমার শ্বশুর মারা যাবার পর থেকেই আমি এখানে রয়ে গেছি।
জানতে হয় নাকি? ফোনটা ছিনতাই হয়ে যায়, সবার নাম্বার হারিয়ে ফেলি। কাকিমা কেমন আছে? ভালো। তা তুই এই শহরে একটা কাজে আসছি, কাজটা শেষ হলে চলে যাব। থাকিস কই? কলেজের কিছু দূর পাশেই। চল বাসায় যাবি, তোর কাকি দেখলে অনেক খুশি হবে। আজ না, অন্যদিন। উঠে হাঁটা দিবে। মেয়েটা কিন্তু খুব ভালো, বাবা মার একমাত্র মেয়ে, খুব আদরের। কাব্য কিছু না বলেই বের হয়ে গেল। কাব্য চারপাশ মেয়েটাকে খুঁজলো, কিন্তু পেল না। রিক্সাটাও নেই। এর ভিতর মাহমুদ বাইক নিয়ে কাপের সামনে আসলো। কি ভাবিকে খুঁজছিস? ভাবিকে কই থেকে পেলি তুই? কেন, মেধা নাকি নাম? নামটাও জানিস দেখছি, তা তুই জানাসনি কেন? নীলা এখানে আসছে, ওকে নিয়ে কাল চলে যাব। এত দূর? নিজেরটা যে অনেক দূর, ভাবি কি জানে। আরে তেমন কিছু না, প্রেম ভালোবাসায় যেতে চাই না। কোন দিন আমাকে মরতে হয় কে জানে। ভাই চুপ থাক, তুই যদি এমন কথা বলছিস তো দেখিস। শোন, মেয়েটাকে ভালো লাগে, কিন্তু আমার পরিচয় জানার পর আমার সাথে কখনো সে থাকবে না। আর মেয়েটা আমাকে পছন্দ করে কিনা কে জানে। ভালো যখন লাগে তখন আর কোনো কথাই নেই। তোমার মুখে প্রথম শুনলাম কাউকে ভালো লাগে। উঠে পড়ো, ভাবি রিক্সায় করে ওদিকে গেছে। কাব্য মাহমুদের পিছনে উঠে বসলো। মাহমুদ ঝড়ের গতিতে বাইক চালিয়ে মেধার রিক্সা ক্রস করে চলে গেল। মেধা আবারও হাঁ করে গেল। মনে মনে বলছে, এত বড় ধোঁকা দেওয়া আমাকে, সব সুদে আসলে বের করব। এতদিন পর আমার রাজকুমার পেয়ে গেছি, কিন্তু কাব্যের সম্পর্কে আমাকে জানতে হবে সব। কার কাছ থেকে জানবো? হ্যাঁ, নীল বলতে পারে। ওর নিজেকে লুকোনোর ভিতর কোনো কাহিনী তো আছে। অন্যদিকে মা, মা, কই তুমি? দেখো কাকে নিয়ে আসছি। ঘরের ভিতরে ঢুকেই নীল বাসাটার চারপাশ চোখ বুলিয়ে দেখছে। বেশ বড় বাড়ি, হাইফাই ফ্যামিলির মেয়ে তমা। নীলের মুখটা কালো হয়ে গেল আর ভাবছে, আমার মতো একটা সন্ত্রাসীদের মেনে নিবে? আচ্ছা, তমা যদি জানতে পারে আমি খারাপ, তাহলে ও কি আমাকে ছেড়ে যাবে? না, তমাকে আমার সব সত্যি কথা জানানো দরকার। কিন্তু কাব্য তো কিছু বলতে নিষেধ করেছে। ও কে, কি পরিচয়? না না, থাক, দেখি কাব্য কি করে শেষ পর্যন্ত। কে এসেছে রে? দেখো কে। আসসালামু আলাইকুম আন্টি। আরে নীল বাবা যে, এসো এসো বসো। তুই কি রে, ছেলেটাকে তো বসতে দিবি? তোমরা বসো, আমি কিচেনের কাজটা শেষ করে আসছি। বসো নীল। তোমা, আরে ভয় পাচ্ছ কেন? মা তেমন কিছুই বলবে না। তবুও আনইজি লাগছে। আরে গাধা, বুকে সাহস রাখো, ওকে? ঠিক আছে। তুমি বসো, আমি চেঞ্জ করে আসি। ওকে। তমা উপরের তলায় চলে গেল। নীল চোখ বোলাচ্ছে ঘরের চারপাশে। মাহমুদ কাব্যকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ালো। এখানে দাঁড়ালি কেন? স্যার, প্রাইস আছে। আবার কিসের সারপ্রাইজ? ওয়েট ওয়েট। কিছুক্ষণ পর তোমার মা আসলো। দেখো দেখি ছেলেটাকে এখনো একা বসিয়ে রেখে গেছে। কিছু তো খেতে দিবে। সরি বাবা, তুমি কিছু মনে করো না, আজ কাজের বুয়াটা আসেনি, তাই সব কাজ করতে হচ্ছে। না আন্টি, ঠিক আছে, সমস্যা নেই। নাও। কফির মগ এগিয়ে দিয়ে ধন্যবাদ। কফির মগটা নিয়ে, তা বাবা ভালো আছো? তোমার কথা তো তোমার মুখে সব সময় শুনি, মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। জি আন্টি, ভালো। কথাটা শুনেই মাথা নিচু করলো, লজ্জা পেল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার মা আর ওর একজন ভালো বন্ধু। হেসে দিয়ে, তোমা আপনার কথা সব সময় বলে, শুনেছি। তা তোমার বাবা কি করে আর তোমরা কয় ভাই বোন? ব্যবসা করে, আর আমরা 3 ভাই। তোমার মা? জি, গৃহিণী। ও আচ্ছা, তোমার বাবার নাম কি? আশরাফ হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ হোসেন, যার 3 ছেলে, তার ছেলে তুমি? জি। তোমার মার নাম্বারটা দাও তো। মুচকি হেসে, 01। তুমি বসো, আমি আসছি। ঠিক আছে। তমার মা রুমের দিকে চলে গেল। নীল ভাবছে, যদি মা সব শুনে জেনে নেয় কি হবে? কাব্য ভাই, তুই কোথায়? আমার কি হবে এখন? কিছুক্ষণ পর সাদা কালারের একটা কার এসে থামে। ঠিক তখন মেধা যে রিকশায়, সে রিকশাটাও এসে
থেমে গেছে এতক্ষণে। কাব্যকে দেখে রিক্সা থামিয়ে দিল। রাস্তার ওপাশ দিয়ে মেধা দেখতে লাগলো। গাড়ির দরজা খোলার সাথে সাথেই মাহমুদ সেখানে গেল। কাব্য অবাক হয়ে গেল। গাড়ি থেকে নামতেই মাহমুদ মেয়েটির চোখ ধরে। কাব্য হাঁ হয়ে গেল। এটা তো নীলা। মাহমুদ নীলার চোখটা ছাড়তেই নীলা কাব্যকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। মেধা হাঁ হয়ে গেল আর মুখটা কালো করে ফেলল। কাব্য ভাইয়া, কতদিন পর। উফ। এই ছাড়, রাস্তার উপর কি করছিস? তোর বিএফের মুখটা দেখ কেমন পেঁচা হয়ে আছে। কি? আমার বিএফ প্যাঁচা হয়ে গেছে? দেখি তো। কাব্যকে ছেড়ে দিয়ে মাহমুদের দিকে তাকালো। ইস রে, ছেলেটা এবার ছ্যাঁকা খেয়ে গেল। ভাইয়া, মোটেও না। বলেই মাহমুদের গালে চুমু দিল। মেধা এটা দেখে আরও অবাক হয়ে গেল। কাব্যকে জড়িয়ে ধরলো আর এই ছেলেকে কিস করলো। ছি ছি, মেয়েটা কেমন দেখতে, তো মডার্নই লাগছে। যাক, ভালোই হয়েছে। আমার রাজকুমারকে তো ছিনিয়ে নেয়নি পেতনিটা, নিলে ওরা খুন করে ফেলতাম। মেধা রিক্সাওয়ালাকে যেতে বলল। নীলার সাথে কাব্য অনেকক্ষণ কথা বলল। তারপর বাইকটা কাব্যকে দিয়ে নীলার সাথে মাহমুদ চলে গেল। তমা সিঁড়ি বেয়ে নিচে নামছে। নীল তমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মাত্র গোসল করেছে, সেই রকম সুন্দর লাগছে তমাকে। চুল বেয়ে পানি পড়ছে, কালো কেশ। নীল মুগ্ধ হয়ে দেখতে লাগলো। সরি সরি জান। নীলের সেদিকে খেয়াল নেই। এই, কি দেখছো অমন করে? ধাক্কা দিয়ে। কই কিছু না তো। সত্যি করে বলো। তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, একটু মিষ্টি দিবা? যা দুষ্টু। লজ্জা পেয়ে তোমার মা আসলো। তারপর নীলের সাথে আরও কিছুক্ষণ কথা বলল। তারপর দুপুরে খেয়ে তোমাদের বাসা থেকে চলে আসলো। নীল বাসায় ফিরে কাব্যকে দেখে অবাক হয়ে গেল। কিরে, মেধাকে নিয়ে কই হাওয়া হয়েছিলি? আর চুল তো আগের মতো করে সেম কাটিং দিছস। কোন মেয়ে আর চোখ সরাতে পারবে না? রাখ তো, মেধা নিয়ে এইসব কি করছে? ইস রে, কেমন থাকতে চেয়েছিলি কেমন করে দিল। ভালোই হয়েছে। তুই এতক্ষণ কই ছিলি? তোমাদের বাসায়। হবু শ্বশুর বাড়ি গিয়েছিলি? কেমন আদর করলো? অনেক বেশি। আচ্ছা, তোমাকে সব সত্যিটা বলে দিই? না, সময় হোক, এখন না। ঠিক আছে। রাতে কাব্যের ফোন আসলো। কাব্য নীলকে নিয়ে বেরিয়ে পড়লো বাইক নিয়ে। কাব্য বাইক চালিয়ে বড় মাঠে গেল নীলকে নিয়ে। হেলিকপ্টারে এসে নেমে গেছে। কাব্য আর নীল হেলিকপ্টারে উঠতেই আকাশে উড়াল দিল। খুব তাড়াতাড়ি তাদের পৌঁছতে হবে নিজ শহরে। আশরাফ হোসেন হার্ট অ্যাটাক করেছেন, হাসপাতালে অ্যাডমিট হয়েছে। কাব্যের মা কাব্যকে ফোন দিয়ে কেঁদে দেয়। কাব্যও দেরি করলো না, রওনা হয়ে গেল। ভাই, কিছু হবে না তো? না, মাকে ফোন দিয়েছিলাম, আগের থেকে একটু ভালো আছে। কিভাবে কি হলো বলেছে কিছু? না, গেলে জানতে পারবো। সব জানো ঠিক থাকে? কাব্য ভাবতে লাগে মায়ের চোখের পানি কিভাবে দেখব। কাব্য আবারও সেদিনের কথা মনে করল। মহিলাটা কাব্যের সামনে দাঁড়িয়ে মাথার উপর ছাতা ধরেছিল। কাব্য বেশ অবাক হয়। কাব্য জানতো না আসলে মহিলাটাকে। এই, তুমি এখানে কি ঝড় বৃষ্টির মাঝে ভিজছ কেন? বাসায় যাও, জ্বর হবে। কাব্য শুধু মুখের দিকে চেয়েছিল, কিছু বলল না। কি হলো, কথা বলছো না কেন? এই ধরো, ছাতাটা নিয়ে যাও। আমার যাওয়ার জায়গা নেই কোথাও। মানে কি? তোমার বাবা মা নেই, আমি এতিম। কেঁদে দিল কথাটা বলেই। কে বলল তুই এতিম? আমি আছি না, যাবি আমার সাথে? না। কেন, ভয় পাচ্ছিস? মুখের কোণে মুচকি হাসি। যদি বেঁচে দেন আমাকে। আরে পাগল ছেলে, তোকে বেচবো কেন? তুই তো আমার ছেলের মতো, মা বলে ডাকিস, তাতেই হবে। না, এরকম কথা বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেয়ে বিক্রি করে দেবেন, মা বাবার কাছে অনেক শুনেছি। আচ্ছা, তোর গল্পটা পরে শুনবো, এখন চল, জ্বর হবে তোর, তখন আবার আমার চিন্তা। কাব্যের হাত টেনে উঠিয়ে নিয়ে গাড়িতে বসিয়ে নিয়ে গেল। কাব্য শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েই ছিল। তারপর ঘুমিয়ে পড়েছিল কাব্য। ম্যাডাম, ছেলেটাকে জানি, দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে,
সহজ সরল ঘুমিয়েছে। দেখো কি নিষ্পাপ লাগছে। হে আজ থেকে আমার ছেলে। স্যার জানলে কি হবে? কিছু হবে না, খুশি হবেন। গাড়িটা একটা বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো। ড্রাইভার কাব্যকে কোলে করে ম্যাডামের বেডরুমে শুয়ে দিয়ে আসলো কাব্য, কাব্য, ধাক্কা দিয়ে। কি? এসে গেছি, নাম। হেলিকপ্টার থেকে নেমে দেখলো চারপাশ দিয়ে গাড়ির হেডলাইটগুলো জ্বলে উঠল। কাব্য নামতেই দুজনে এসে ইশারায় গাড়ি দেখিয়ে দিল। কাব্য আর নীল গাড়িতে উঠে পড়ল। সামনে 5টা গাড়ি, মাঝে কাব্যের গাড়ি, পিছে বাকিগুলো। চলতে থাকলো। ঠিক হাসপাতালের সামনে যেয়ে গাড়ি থামলো। কাব্যের গাড়ির দরজা খুলে দিল। কাব্যের মা দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তোমাকে না কাঁদতে বারণ করেছি, আবার কাঁদো? চোখের কোণে পানি। কই কাঁদছি, চল। কাব্য আর নীল গেল মায়ের সাথে। আশরাফ হোসেন বেডে শুয়ে আছে। কাব্য আর নীলকে দেখে উঠতে গেলেই নীল যেয়ে ধরল। উঠতে হবে না তোমাকে, শুয়ে থাকো। তোমাদের না দেখলে আমার ভালো লাগে না। নীল বলে দে আমাদের নিয়ে যেন চিন্তা না করে। তুই এখনো রাগ করে আছিস? আমি রাগ করে নেই। কি ব্যাপার ভাইয়া, আমার হবু শ্বশুরের সাথে কিসের রাগ? দরজার কাছে খাইছে আজ আমাকে। মনে মনে কাব্য নীলের দিকে তাকাই, নীল মাহমুদের দিকে তাকাই, মাহমুদ মায়ের দিকে তাকাই। মায়ের মুখে মুচকি হাসি। তিনজনে পুরোই অবাক। নীলা কিভাবে এখানে? মাহমুদকে তো দিছে পাশ। কাব্য ভাবছে। কিরে মা, এখন এলি? তিনজনেই অবাক। মা, তোর বাবাকে সব বলেছি, সে জানে নীলকে দেখতে চেয়েছিল, তাই ফোন দিলাম। ভাইয়া তুমি এখনো রাগ করে থেকো না, সে তো তার ভুল পরে বুঝতে পেরেছে। তুই জানলে কি করে? হবু শাশুড়ি হবু শ্বশুরের থেকে। ভালো কথা বল তোরা, আমি আসছি। বারান্দায় দাঁড়িয়ে গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়েছিল। কি হয়েছে কাব্য? কাব্যের পিঠে হাত রেখে। কিছু না। চোখ মুজে। কাঁদছিস কেন বোকা ছেলে? মুখে হাত দিল। মা তোমার বিশ্বাস হয় আমি বিনা কারণে কাউকে মারি? আমি তো জানি, কিন্তু তোর বাবা তোকে ভুল বুঝেছিল, পরে তো জেনেছিল সত্যিটা কি। তুই কেন মেয়েটাকে চর মারছিলি? সব ভুলে যা। এখন থেকে চল আমার বাসায়। আসবো, কিন্তু আমার কিছু কাজ এখনো বাকি আছে, কমপ্লিট করে চলে আসবো। হ্যাঁ রে, মেয়েদার সাথে কত দূর ও গেল তোর। কি বললা? কি ভাবছিস কিছু জানি না? কে বলেছে তোমাকে এসব? আর মা আমি প্রেম করব আর তোমাকে সেটা বলবো না, কি করে হয় বলো তো? তাও তো ঠিক, কিন্তু মেয়েটার সাথে তো তোকে দেখা যায়, তাহলে কে? অবাক হয়ে ছবি বের করে। ও এই ব্যাপার, তোমার বান্ধবী, তোমার আরেক ছেলের হবু বউয়ের বান্ধবী। তাহলে তুই এইভাবে কেন চলাফেরা করিস? হ্যাঁ, আমার ছেলেকে দেখলে পাপের কাজে লিপ্ত থাকা মানুষগুলো সব মানে কাঁপবে, আর তুই? তুমি আমার মিশনের সম্পর্কে জানো মা, আমি কিভাবে কি করতে পছন্দ করি। তোর কি টাকা পয়সার কোনো দিক দিয়ে কম আছে বল? নাই থাকলো, উপরে ভালো মানুষ, ভিতরে কতটা নোংরা আছে তা দেখতে আমার ভালোই লাগে। হ্যাঁ, তবে তোমার মা আমাকে ফোন দিছিল, তুমি আগে না বলে হয়তো জানতাম না। এত তাড়াতাড়ি ফোন কেন? কোনো একটা ঝামেলা আছে। কি ঝামেলা? নীলের সাথে তাড়াতাড়ি বিয়ে দিতে চাস? এত সহজে রাজি? আচ্ছা চলো। তুমি আমাকে বলনি কেন আগে? সারপ্রাইজ দেবো তাই। আমার মনে তো পানি ছিল না। কেন কেন? বুঝো না কেন? বুঝেছি, তুমি বিড়াল। কাব্য ভাইয়াই তো মাকে বলেছে, নাই তো তোমার সাহস হতো না। আমি বিড়াল? বিড়াল। তুমি যে ইঁদুর। হাসো কেন? বিড়ালের ইঁদুর তো, তাই। মা, এদিকে একটু আসবা? বল। বাইরে চলো, কিছু কথা আছে। কি হয়েছে হঠাৎ? কি কথা তোর? মা, আমি না। মাথা নিচু করে। কি বল? আমি না একটা অন্যায় করে ফেলেছি, তোমাকে না জানিয়ে। ওই কাব্যের জন্য এমনটা হলো। তোরা কথা বলিস নি, তাই তো?
তুমি জানলে কি করে? অবাক হয়ে। কাব্য আমাকে সব বলেছে। তুই যেদিন তমালদের বাসায় গিয়েছিস সেদিন ও মা ফোন দিয়ে তোর ব্যাপারে জানলো। কি বলছো? সে তোমাকে সাথে সাথে ফোন দিছিল? হ্যাঁ হয়ে। সমস্যা নেই, কথা ফাইনাল। ওখানে নাকি একটা কলেজে ভর্তি হয়েছিস। সবটা তো কাব্যের জন্য। রাগ করে বাসা থেকে বের হয়ে গেল আর আমাকে ওর সাথে ওর পিছে। তবে ভালোই হয়েছে, শহরে আশপাশের উপযোগী ছিল না। সব জানি আমি। কাব্য সবসময় সব কিছু আমাকে জানিয়ে করে। তোকে আর মাহমুদুলকে কাব্য প্রচুর ভালোবাসে। তোদের ক্ষতি হোক ও চায় না। সেটা আমিও জানি। ও আজ না থাকলে এত সুন্দর লাইফ আর তোমার মতো মা পেতাম না। চোখের কোণে জল। হ্যাঁ রে কাব্য, কাঁদছিস কেন? সব ভাগ্যের পরিহাস। আমি আমার 3 ছেলেকে নিয়ে অনেক গর্ব করি। সবাই একসাথে হলো। নীলা বিদায় নিয়ে চলে গেল। মাহমুদ সাথে গেছে এগিয়ে দিতে। নীল, কাব্য, আশরাফ হোসেন মাকে নিয়ে বাসায় গেল। পরের দিন কলেজে। পরের দিন তমা আর মেধা কলেজে বসে আছে। মেধা গুনগুন করে গান গাচ্ছে। আমি পেয়েছি তোমায় আমারও মতন করে, দিব না যেতে আর কোথাও। থাকবে তুমি আমার বুকের বাঁ পাশে, রাখবো তোমায় খুব যতনে, বাসবো বেশি ভালো তোমাকে। এই কি ব্যাপার তোর বলতো? মনে চাঁদ উঠেছে, কিন্তু এখনো কেউ দেখলো না। বাব্বা, কার মনে চাঁদ উঠলো রে? এত খুশি খুশি কেন? হুম মনে রাজকুমার যে পেয়ে গিয়েছি। রাজকুমারটা কে? অবাক হয়ে। আমার ভালোবাসা, আমার ভবিষ্যৎ। ভবিষ্যৎও বানিয়ে ফেলেছিস? নাম কি? রাজকুমার। সন্তামা, আমার রাজকুমারকে দেখে তুই আবার কিন্তু নীলকে ছেড়ে আমার রাজকুমারের দিকে চোখ দিবি না। আমার বইয়েই গেছে, নাম নেই কিছু নেই, রাজকুমার বলতেছে। নীল আমার প্রথম আর শেষ ভালোবাসা। তাহলে ভালো, আমার রাজকুমার শুধু আমার। নাম কি তোর রাজকুমারের? আসলেই দেখতে পাবি। কই? কলেজে। কলেজে পড়ে এই? এতদিন পর আমি আমার মনের মতো কাউকে খুঁজে পাবো, ভাবতেও পারিনি। কি দেখলি এমন? সুন্দর একটা মন আর ভালোবাসা আমাকে মুগ্ধ করে দিয়েছে। তাই তুই প্রেমে পড়লি আর আমি জানি না? থুর, পড়লামই তো গতকাল সারা রাত ভেবেছি। তোর মাথা গেছে। নীলকে একটা ফোন করতো। কেন? ও কখন কলেজে আসতেছে শোন। কেন রে, আজ ওর কথা বলছিস যে? তুই বুঝবি না। তুই আমার নীলের দিকে চোখ দিসনি তো? যদি দিস তাহলে তোকে। আমি কি ছ্যাঁচড়া নাকি? তোর বিএফের রাজকুমার বাড়িতে যাবো, ফোন দে। ওকে দিচ্ছি। ফোনটা বের করে ফোন দিল। ফোন ধরছে? ধরলে আমার কাছে দে। আগ্রহ নিয়ে। ফোনটা যে বন্ধ। ও। মুখটা নিমেষেই কালো হয়ে গেল। কি হয়েছে? তাহলে তুই নীলের সাথে সম্পর্ক করতে চাচ্ছিস? না, আমি তো কাব্যকে ভালোবাসি। তমা হাঁ হয়ে পড়ল। এদিকে। স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার আমার চাকরিটা। অনেক আকর্দ মিনতি করে তোমার চাকরিটা ফেরানো গেল। ধন্যবাদ স্যার, আমি উপকার কখনো ভুলবো না। কান্না সুরে। তবে এবার কিন্তু সাবধান। জি স্যার, কখনো ভুল করব না। মাথায় রেখো, পরের বার কিন্তু আমার কথাই কাজ হবে না। জি স্যার। অন্যদিকে। নীল দেখ, হৃদয় স্যার ফোন দিয়েছে। ফোনটা ধর, আমাকে না বলে। কেন রে? আমি পারবো না। কেন? কি হয়েছে? কি হয়েছে জানিস না? পেটিউক নিয়ে রেস্টুরেন্টে যেয়ে খেয়েছিলি, ভুলে গেছিস? ফোনটা বেজে যাচ্ছে, ধর। স্যার আসসালামু আলাইকুম। ফোনটা রিসিভ করে। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এমন কাজটা কিভাবে করলে? কি কাজ স্যার? না জানার ভান করে। টিপ দিছি বলে আমার 1 মাসের বেতন ধরে কয়েক ঘন্টা খেয়ে ফেললো। সরি স্যার, আসলে আমার সাথে এক পেটুক ছিল, তাই এত খেয়েছে, আমি খাইনি। ফাজলামি করো, আজ তোমার খবর আছে। কাব্য ফোনটা কেটে দিল। কিরে, কি হয়েছে? শালা জানিস না কি হয়েছে? স্যারের পুরো 1 মাসের টাকা খেয়ে ফেলেছে ওরা। স্যার এখন আমাকে মজা বোঝাবে। ফোনটা বন্ধ করলি কেন? তো কি করব, স্যার ফোন দিয়ে জানুক আমি কই আছি, জেনে আমাকে কেলাক, তাই না? তোকে পাবে কি করে? তুই তো অনেক দূরে। হ দূরে, কিন্তু তুই বুঝবি না। কি বুঝবো না? পরের বার যখন টিপ চাইবো তখন এইটারে কল দেবো।
তো শালা ওইটা খাওয়ার জন্য বাথরুমে যাস? তোর টিট সারা জীবনের জন্য খাওয়া হয়ে যাবে। আর কখনো টিটের খাবার তো দূরের কথা, টিট নাম শুনলেও দৌড়াবি। কি রে, হা করে আছিস কেন? তুই শেষে কিনা ওই বখাটের মতো দেখতে খ্যাত ছেলেটাকে রাজকুমার বানালি। হাউ ফানি ম্যান। শোন, ও যেমন হোক না কেন, ও খুব ভালো মনের একটা মানুষ, আমার রাজকুমার। ছি মেধা, তুই আমার ফ্রেন্ড, তোর পিছে কত স্মার্ট সুন্দর হ্যান্ডসাম ছেলেরা লাইন দিয়ে আছে, আর তুই কিনা ওই কাইলা ছেলেকে ভালোবাসলি। শোন, যত সুন্দর হ্যান্ডসাম ছেলেই হোক না কেন, তাদের মনটা কিন্তু ভালো। অবশ্যই ভালো। তাহলে এত মেয়ে কেন ঠকেছে, দিনের পর দিন কেন আত্মহত্যা করেছে? সবাই কি এক? তাই বলে কাব্যের মতো ছেলেকে তুই? সবাই এক না, সবার মন এক না। সে ছেলে হোক কিংবা মেয়ে, যার মনে যে যা ভাবে কেউ বলতে পারে না। আর আমি কাব্যকেই ভালোবাসি। দোস্ত, তুই বোঝার চেষ্টা কর। ওকে তো দেখতেছিস কি পোশাকে থাকে আর কেমন কালো দেখতে। ওকে নিয়ে তোর কোনো অংশে যায় না। শোন, যায় কি যায় না আমি জানি, তোর কোনো সমস্যা আছে? আর হ্যাঁ, ওকে খ্যাত কাইল্লা বলবি না, ও আমার রাজকুমার। খুব ভালো থাক তুই। তমা উঠে চলে গেল ক্লাসের দিকে। কিছুক্ষণ পর, স্যার আপনি কলেজে? কাব্য কি আর্টসে কলেজে? ওর ফোনটা অফ পাচ্ছে। না স্যার। কেন, কি হয়েছে? আর বলো না, ও আমার কাছে ট্রিট চেয়েছিল, ট্রিট দিছি। ও কিনা আমার 1 মাসের বেতনের টাকা খেয়ে ফেলেছে। কি বলেন স্যার, এত কিভাবে খায়? আমার সাথে ফাজলামি করা ওকে বোঝাবো। স্যার চলেন ওর বাসায় যাই, ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। এখন না, একটা কাজ আছে, আয়। কাব্যকে দেখলে বলো আমার সাথে দেখা করে। আচ্ছা স্যার। 3 দিন পর প্রিন্সিপাল স্যার সকালে কলেজে যাওয়ার জন্য বের হয়ে গেল। কিছু লোক প্রিন্সিপাল স্যারের পথ আটকালো, সবার হাতেই পিস্তল। প্রিন্সিপাল স্যার ঘাবড়ে যায়, জিজ্ঞেস করে কারা, কিন্তু কেউ কিছু না বলে প্রিন্সিপাল স্যারকে নিয়ে নির্জন জায়গায় গেল। মেধা, কি হয়েছে তোর? চোখ মুখ তো শুকিয়ে ফেলেছিস, চোখের নিচে কালো দাগ। কাব্যর কোনো খোঁজ পেলি? মন খারাপ করে, আমি তো নীলের কোনো খোঁজই পাচ্ছি না। কাব্যেরটা কি করে পাবো বল? মাথা নিচু করে। কাছিস? না। চোখ হাত দিয়ে মুছে। কি হলো বলতো, ওদের এমন কেন করলো আমাদের সাথে? জানি না, তবে কুত্তাটাকে কোনোদিন যদি পাই আমাকে কষ্টে রাখা বোঝাবো। আমি যদি আজ ওকে পাই তবে গুনে গুনে হিসাব নিব, এই কয়দিন কিভাবে কষ্ট রাখলো আমাকে, সব হিসাব নিব। নীল আমাকে ঠকালো না তো? কি বলছিস কি? ও কেন ঠকাবে? ওদের কিছু হলো না তো? এমন কথা বলিস না। রিয়াজ স্যারকে ফোন দে। তমা ওকে দে। তোমরা আমাকে কেন ধরে নিয়ে আসছো? কি চাই তোমাদের? স্যারের চোখ বাঁধা। তোর প্রিন্সিপালের চেয়ারটা। আমাকে কেন ধরে আনছো? কে তুমি? তুই বেঁচে থাকলে আমার প্রিন্সিপাল হওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রিন্সিপাল স্যারের চোখের বাঁধন খুলে দিল আর অবাক হয়ে গেল। হ্যাঁ মেধা, বলো। ওদের কোনো খোঁজ পেলেন? না, তবে সব জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। ওদের সাথে এখানে কারা কোনো শত্রুতা ছিল তোমার জানা আছে? না। আচ্ছা, তোমরা কলেজে থাকো, আমি আসতেছি। ঠিক আছে। ফোনটা কেটে দিল। কি বললো স্যার? এখনো খবর পাইনি, ওরা আছে তো? তমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অবশ্যই আছে, আমার মন বলছে। চোখের পানি মুছল। আমার ভাগ্যটাই কেমন জানি। কেন? যাকে প্রথম ভালোবাসলাম তাকেই খুঁজে পাচ্ছি না। তুই তো অন্য কাউকে ভালোবাসতে পারিস। কখনো না। আজ 3 রাত ধরে ঘুমাতে পারি না। একবার যদি দেখা পাই হাত পা ভেঙে গড়ে বসিয়ে রাখবো। নীলের পা ভেঙে একদম সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিব, আর যাতে কোথাও না যেতে পারে। হাসেম তুমি? হ্যাঁ আমি। আমার কতদিনের স্বপ্নটা আজ পূরণ হতে যাচ্ছে। শেষে তুমি কি না, তোমাকে চাকরিতে আনাটাই আমার ভুল হয়ে গেছে। আমি কি জিনিস শুধু আমি জানি। তোকে আজ পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমি রাজত্ব করব কলেজে। তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না। দুঃখের বিষয়, তুই বেঁচে থাকবি না, না হলে দেখে যেতিস আমি পারি কি না পারি। কেউ এক পা বাড়ানোর চেষ্টা করবে না, তাহলে গুলি করতে বাধ্য হব। পিছন থেকে রিয়াজ স্যার তার ফোর্স নিয়ে চারপাশ ঘিরে ফেলল। হেসে নে রিয়াদ, এটাও যেন পালাতে না পারে। স্যার, আপনি কলেজে যান, আমি এদিকে দেখছি। আরে এত ব্যস্ত কেন? এখান থেকে
একজন পিছে ফিরবে না, পিছে তাকাও। রিয়াদ পিছনে তাকাতেই দেখলো প্রতিটা ফোর্সের পিছনে এক একজন করে মাথায় বন্দুক থেকে ধরেছে। সবাই অস্ত্র ফেলে দাও, না হলে এখনই গুলি করে দিব। রিয়াদ আর প্রিন্সিপাল স্যার হাঁ করে তাকিয়ে আছে। সবাই সবার রাইফেল, পিস্তল, বন্দুক ওদের সামনে ফেলে দিল। কেউ একজন সব কিছু সরিয়ে ফেলল। আরে রিয়াদ, তুই তো সেই দিনে পুলিশ অফিসার, আমি কি জিনিস তোরা জানিস না? হাসেম, তুমি কিন্তু পারবে না। আগে তো নিজেরা বেঁচে থাক, তারপর আমার কথা চিন্তা করিস। তোকে মেরে এই থানায় আমার লোক নিয়ে আসবো, আমার কথাই সব হবে। সবাই চুপ হয়ে আছে। আমি যখনই গুলি করতে বলবো তখন সবাইকে গুলি করবে। এরপর থেকে আমার সব রাস্তা ক্লিয়ার। সবাই রিয়াদ স্যার, তার পুলিশ ফোর্স আর প্রিন্সিপাল স্যারের দিকে পিস্তল তাক করলো আর ট্রিগারে হাতের আঙুল রাখলো, যেন বলার সাথে সাথেই সবার একসাথে গুলি করে সবাইকে মারবে। যখনই হাঁসের গুলি করতে বলবে তখনই অনেকগুলো গাড়ি এসে থামলো। সাদা গাড়ির মাঝখানে একটা কালো গাড়ি। সেই দিনে সে ফুল বিক্রেতা মেয়েটা আজ কলেজে ভালো পোশাক পরে আসছে। মেধা তা দেখে অবাক হয়ে যায়। পিচি মেয়েটাকে অনেক কিউট লাগছে। ভাবি ভাবি, ভাইয়া কই? মেয়েটার কাছে যেয়ে তমা হাঁ হয়ে পড়ল মেয়েটির কথা শুনে। মেয়েটিকে দেখে মনে হচ্ছে ভালো ফ্যামিলির মেয়ে। তমা মনে মনে ভাবছে, আরে ভাবি, চিনতে পারেন নাই? আমি সেই ফুল বিক্রেতা মেয়েটা। ভাইয়া বড় একটা নোট দিয়ে ফুল নিছিল আপনার জন্য। আমাকে বলেছিল কাল যেন ফুল নিয়ে আসি। তার আগেই এই যে ওরা আমাকে নিয়ে যায় একটা বাসায়। জানতে পারলাম ভাইয়া নাকি পাঠাইছে। এই কয়দিন ভাইয়া আমাকে ওদিকে যায় নাই, দেখতে কলেজে চলে আসলাম। ফিক করে হেসে দিল। মেয়েটা হাঁ করে পড়ল। গাড়িগুলো যখনই এসে থামলো তখন সবার আকর্ষণ গাড়ির দিকে চলে গেল। গাড়িগুলো থেকে অনেক লোক নামলো। প্রতিটা মানুষের হাতেই পিস্তল, শটগান, রাইফেল, সবার বডি ফিগার সেই মাপের। সবাই হাঁ করে তাকিয়ে আছে। সবাই বুঝে ওঠার আগেই হাসিমের সব লোক মাটিতে লুটিয়ে পড়ল। রাস্তার পাশ দিয়েই গুলি করেছিল। হাসিমকে গুলি করা হয়নি। সবাই হাঁ করে দেখছে। হাসিম ভয় পেয়ে গেল, পালাবে। তার আগে একটা গাড়ি ওদের পিছনে এসে দাঁড়িয়ে গাড়ির লোকগুলো গাড়ি থেকে নেমেই পিস্তল তাক করে ধরলো হাসিমের দিকে। সবাই তাকিয়ে আছে সামনে কালো গাড়িটার দিকে। গাড়ির দরজা খুলল একজন। গাড়ি থেকে যে নামলো তার চুলে স্পাইক করা, চোখে কালো চশমা, শার্টের বোতাম খোলা, ভিতরে টি শার্ট পরা। রিয়াদ আর প্রিন্সিপাল আর হাসিম দেখে পুরোই শকড খেলো। কে মেয়েটা আর তোকে ভাবি বলছে কেন? আমি তো ভালো ফ্যামিলির মেয়ে, কিন্তু ফুল বিক্রেতা কে ভাইয়া? আপু, তোমার ভাইয়াকে তো আমি এই 3 দিন ধরে দেখি না। কই আছে, কি করছে, আমি তো কিছুই জানি না। কি ভাইয়া তোমাকে কষ্ট দিচ্ছে? যাও, ভাইয়া আসুক, আজ তার খবর করে দিব। কষ্ট পেও না ভাবি। মেধাকে জড়িয়ে ধরল। মেধা, আমি তো কিছুই বুঝতেছি না। অবাক হয়ে, তুই কি বুঝবি? ও তো কাব্যর কথা বলছে। তমা কথাটা শুনে হাঁ হয়ে গেল। তুমি যেখানে আছো কেমন আছো? খুব ভালো আছি। আমি একা তো ওখানে থাকি না। তাহলে আমার মতো আমার থেকে ছোট বড় বয়স্ক লোক সবাই ওখানে থাকে। কাপু ভাই ওখানে সবাইকে বেশ ভালোই রাখছে। যেমন আমরা মেয়েরা রাজকুমারী আর ছেলেরা রাজকুমারের মতো আছি, পড়াশোনাও করি। আমার যে কত ভালো লাগছে, আমি স্কুলে যাই, কত ভালো লাগে। মেধা আর তমা হাঁ করে একে অপরের দিকে তাকাচ্ছে। গাড়ি থেকে যে নামলো তাকে চিনতে আর বাকি নেই। এটা কাব্য। পাশে নীল দাঁড়ানো। কাব্য সবাইকে নিয়ে সামনের দিকে এগোতে থাকলো। সবাই হাঁ করে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য পিস্তল আঙুলের ভিতর ঘুরোতে ঘুরোতে সামনের দিকে এগোতে লাগলো আর গাইতে লাগলো, খাঁটি সোনার কদর বুঝলি না, তুই তো রতন ভালো মানুষ না। হাসিম চমকে যায় রতন নামটা শুনে। কাব্য কিভাবে তার আসল পরিচয় জানলো? হাসিম ভয়তে কাঁপতে লাগলো। অবাক হলো প্রিন্সিপাল, রিয়াদ আর তার সাথে থাকা ফোর্সগুলো। কাব্য, কে তুই? কেন চমকে উঠলি আমার মুখে তোর আসল নাম শুনে? কাব্য, তুমি এত বড় সন্ত্রাসী? আরে স্যার, আমি সন্ত্রাসী হতে যাব কেন? আমি তো শুধু এই মুখোশ পরা মানুষটাকে শাস্তি দেই। কি চাই তোর? তোকে সব দিব। এদের সবাইকে মেরে ফেল। কেন মারবো এদের? কি করেছে এরা? মানুষের সেবা করলে এরা খারাপ, আর তোরা মানুষকে বাঁচ দিস বলে তোরা ভালো। কাব্য,
তুমি কোনো রতনের কথা বলছো? কিলার রতন এখন নিজের নামটা চেঞ্জ করে দুর্নীতি করে, এখন কলেজের টিচার। রতন, তোকে আমি এমন কোনো জায়গা আমি খুঁজিনি, কিন্তু ঠিক তোকে পেয়ে গেলাম এই কলেজে এসে। সবাই চমকে উঠল। যে রতন ক্রসফায়ারের আসামি, তাকে কেউ খুঁজে পাচ্ছে না, সে সবার চোখের সামনে, কিন্তু চিনতেই পারল না। কে তুই? আমি তোর কি ক্ষতি করেছি? ক্ষতি তো আমার জীবনে অনেক বড় ক্ষতি করেছিস, যার কারণে আজ আমি রংবাজ গ্যাংয়ের বস। হাসিম সহ সবাই বেশি করে চমকে উঠল আর হাঁ করে তাকিয়ে আছে। আমাকে তুই ছেড়ে দে, আর কখনো কোনো খারাপ কাজ করব না। দুশ্মনদের ছেড়ে দিলে পাল্টা গুলিটা কপালেই করবে। কি বলিস রতন? কে তুই? আমার এই কথাগুলো তুই আজ কেন বলছিস? তোর বলা, তোর করা থেকেই আমার সব শেখা। সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু তোর মতো ভালো মানুষকে বিশ্বাস করা যায় না। হাসিম কথাটা শুনেই গায়ের লোম খাড়িয়ে যায়। কিছু বলার আগেই হাসিমের বুক ঝাঁঝরা হয়ে যায়। হাসিম মাটিতে লুটিয়ে পড়ে। কি অফিসার, আমাকে গ্রেপ্তার করবেন এখন? কে তোমাকে গ্রেপ্তার করবে দেখি আমিও। কাব্য, আইনটা নিজের হাতে তুলে নিও না পারতা। কি যে বলেন স্যার, পাল্টা সুযোগ দিলে তো এতক্ষণে সবাইকে আকাশের ঘুম পাড়াতো। স্যার, কলেজে যেতে হবে, গাড়িতে উঠে পড়ুন। প্রিন্সিপাল গাড়িতে উঠে বসলো। কাব্য যে বসলো। গাড়ি সবগুলো চলে গেল। রিয়াদ হাঁ করে তাকিয়ে আছে। কিছুক্ষণের ভিতরে মিডিয়া চলে আসলো। এসে রিয়াদকে প্রশ্ন করলো, স্যার, আবারও এই শহরে খুন, আপনি কি করবেন? কাদের এসব কাজ? ঠিক বলতে পারবো না, তবে যারা এই কাজ করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে প্রমাণসহ। স্যার, এ কি সেই কিলার রতন যাকে সবাই খুঁজছে? হ্যাঁ। গাড়িগুলো যেয়ে কলেজের গেট দিয়ে কলেজের ভিতর প্রবেশ করলো। সব শিক্ষার্থীরা অবাক হয়ে গেল, এতগুলো গাড়ি হঠাৎ করে কলেজে কেন প্রবেশ করলো? সবাই তাকিয়ে আছে গাড়িগুলোর দিকে। কালো রঙের গাড়ি দরজা খুলে যখনই নামলো, তখন সবাই হাঁ করে তাকিয়ে আছে। তারপর গাড়িগুলো চলে গেল। গাড়ি থেকে প্রিন্সিপাল স্যারকে নামতে দেখে পুরোই অবাক হয়ে গেল। সবগুলো গাড়ি বেশ দামি। প্রিন্সিপাল চারপাশে চোখ বুলিয়ে মুখে একটা হাসি নিয়ে উপরে চলে গেল। গাড়িগুলো কলেজ থেকে বের হয়ে গেল। এই দেখ আমাদের প্রিন্সিপালকে। অবাক হয়ে, হ্যাঁ স্যার তো রিক্সা ছাড়া কলেজে আসে না, আর তার তো কোনো গাড়ি নেই, এতগুলো দামি গাড়ি। হ্যাঁ, অবাক হওয়ার বিষয়, স্যার তাহলে সাধারণ কেউ নন? হতে পারে। রিয়াদ লাশগুলো মর্গে পাঠিয়ে দিয়ে ফোর্স নিয়ে থানায় চলে গেল। স্যার, কি হয়ে গেল? এটা চোখের সামনে। বুঝতেই পারছি, তবে কি করা উচিত এখন? আমাদের আর চোর পুলিশ খেলতে হবে না। হ্যাঁ, তা ঠিক। আমরা থানায় বসে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবো, আর সকল অন্যায়ের প্রতিবাদ কাব্যই করবে। আমাদের কাজটা সহজ হয়ে যাবে। পাবলিককে কি বলবে? আর পাবলিক উঠতে বসতেই তো গালি দেয় আমাদের। কত অন্যায়, আর মানুষদেরকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। তা ঠিক স্যার, আমরা তো দায়িত্বের দাস। কিছুক্ষণ পর কাব্য আর নীল কলেজ গেটের দিকে প্রবেশ করবে। তখনই নীল শাড়ি পরা একটা মেয়ে, চুলগুলো খোলা বাতাসে চুলগুলো উঠছে, মুখটা মায়াবী লাগছে। কাব্যের চোখ যেন নামতেই চাইছে না মেয়েটার উপর থেকে। মেয়েটা আর কেউ না, মেধা। খুব সুন্দর করে সাজে কাব্যের বাসায়। মেধা ও কাব্যের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেধাকে পাশে আনার প্ল্যানটা তমার। তমা শিওর হওয়ার জন্য নীলকে ফোন দেয়, কারণ পার্কে তমা কাব্যকেই দেখেছিল। নীল তমার ফোন পেয়ে তখন কালো মুখটা খুশিতে ভরে উঠেছিল। হ্যালো, কই তুমি? বাসায় কেন? ওকে, আমি আসতেছি। সত্যি আসবা তুমি? তুমি বাসার সামনে ওয়েট করো। আচ্ছা, তুমি আসো। নীল মুখে হাসি নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে পায়চারি করছিল। কি ব্যাপার, তোকে এত অস্থির লাগছে কেন? না, কিছু না চাচা। এভাবে পায়চারি করছিস কেন? কি হয়েছে বলতো? কিছু না তো চাচা। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। তোমার চাচিকে কিন্তু ভালোবেসে বিয়ে করেছি। নীল চুপ। বৌমা আসবে কেন, তাই ওয়েট করছিস এখানে? চাচা, তুমি জানলে কি করে? অবাক হয়ে, সব বুঝি রে।
প্রেমটা আমিও করছি। তোর কাকি যখন বাসায় আসতো তখন এভাবে দাঁড়িয়ে পায়চারি করতাম আর মুখে হাসি থাকতো। কিন্তু কিন্তু কি? তোকে এভাবে এখনো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর সে আসবে। না, ও এখনই চলে আসবে। তোর কাকিও আমাকে কম ওয়েট করায়নি। মেয়েদের 2 মিনিট আসা মানে 2 ঘন্টা কি 1 ঘন্টা পর আসা। তমা মেধাকে ফোন করে নীলদের বাসায় আসতে বলল, কিন্তু মেধা জানতো না কী জন্য তাকে ডাকা হয়েছে। 1 ঘন্টা 10 মিনিট পর তমা গাড়ি নিয়ে আসলো। নীল অপেক্ষা করতে করতে শরীর দিয়ে ঘাম ছুটে ফেলেছে। হ্যাঁ, এতক্ষণ লাগলো আসতে? আর বলো না, বাসা থেকে আসতেই তো দেরি হয়ে গেল। করিম চাচা ঠিক বলছে, মেয়েরা আলসে সাজতে লাগে 2 ঘন্টা। কি বললো? কই কিছু না তো। এখানে দাঁড়িয়ে থাকবা না যাবা? ওয়েট, মেধা আসতেছে, একসাথে যাবই। মেঘা গাড়ি নিয়ে চলে আসলো। তারপর তমা, মেধা আর নীল ঘরে গেল। নীল, কাব্য কোথায়? ওকে তো দেখছি না। ও একটু বাইরে গেছে। ও আচ্ছা, তুমি কাব্যের রুমে যাও, আমি মেধার সাথে কিছু কথা বলে নিই। নীল চলে গেল। ডাকছিস কেন? তাই তো বলি, বন্ধু আমার কাব্যের প্রেমে হাবুডুবু কেন খাচ্ছে। হুম, কি বলিস? বুঝি না তো। বুঝবি তো, রাজকুমারটা তো সেই দেখতে, কি গেট আপ তার। তুই ওকে দেখেছিস? হ্যাঁ রে, তুই তো ভালো কিছু বেছে নিলি। বলছিলাম না তোকে। নে ব্যস্ত, এই শাড়িটা পরে নে, রাজকুমারের সামনে রাজকুমারীকে তো মানাতে হবে, তাই না? তমা মেধাকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে ফেললো। মেধার ন্যাচারাল বিউটি খুব সুন্দর, তাই আর মুখে মেকআপ দেওয়ার প্রয়োজন হয়নি। তমা আর নীল একটু কেসে উঠল। তখনই দুজনে দেখার ধ্যান থেকে বেরিয়ে আসলো। কাব্য চোখটা নিচু করে ফেললো। মেধার লজ্জায় যেন চোখটা বুজে ফেললো। দুজনের ভেতর কি শুভ দৃষ্টি দেখছো নীল? হ্যাঁ, দুজনের যে তলে তলে কিছু আছে তা আমরা জানি না। নীল, তোমা চলো, ওদের ডিস্টার্ব করে ফেললাম, আমরা রুমে যাই। তমা আর নীল চলে গেল রুমে, আর রুমের দরজাটা আটকিয়ে দিল। এই যে ম্যাম, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে ঢুকতে দেবেন? সরি, এসো ভেতর আসো। কাব্য সোফায় গিয়ে বসলো। মেধা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই তোমার বন্ধুটা এইভাবে থাকে, তুমি তাকে কিছু বলো না? বললেও কি, ওর যখন যেমন মন চায় তখন তেমন থাকে, বলেও লাভ নাই। তাই বলে এভাবে থাকবে? আচ্ছা, দরজাটা খুলে দিই। কেন? ওরা যদি কিছু ভাবে আমরা রুমের ভেতরে। যা ভাবার ভাবুক, আমরা তো ঠিক আছি। মেধা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখে দেখছে। বেশ লজ্জা পাচ্ছে। এত লজ্জা যখন পেয়েছেন, পেটের কাপড়টা ঠিক করেন। মেধা কাব্যের কথা শুনে তাকালো, দেখলো কাপড়টা সরে গেছে। মেধা তাড়াতাড়ি করে পেট ঢেকে নিল কাপড় টেনে। লজ্জাটা যেন বেশিই লাগছে। সব জায়গায় খেয়ালটা রাখতে হয়, এভাবে বেশি ব্যস্ত হওয়া ঠিক না। মেধা লজ্জায় মাথা নিচু করে আছে, কাব্যের দিকে তাকাচ্ছে না সে। দাঁড়িয়ে না থেকে বসেন। সোফা থেকে উঠে চলে গেল। মেধা কাব্যের যাওয়াটাকে দেখলো, তারপর সোফায় যেয়ে বসলো। তুমি আমার সাথে রিলেশনটা ভাঙছো তো? কি মনে হয় তোমার? তুমি তো আমাকে ভুলে যাবা। এটা মনে করো। ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে তমা নীলের উপর বসলো। কি করছো কি? ভুলে যাব তোমাকে, সেই ব্যবস্থা করছি। নীলের বুকের উপর শুয়ে পড়ল। মেধা তাকিয়ে আছে দরজার দিকে। কাব্য হাতে একটা ট্রেতে করেই চারটা মগ নিয়ে আসলো। মগের ভিতর থেকে গরম ধোঁয়া উঠতে লাগলো। মেধা খুব অবাক হয়ে গেল। নীল তমাকে পাল্টি দিয়ে তমার উপর জড়িয়ে ধরল। তমা চোখ বুজে ফেলে। নীল ধীরে ধীরে তমার মুখের কাছে নিজের মুখ নিতে লাগলো। তখনই দরজায় টুকটুক করে শব্দ হলো। নীল একরাশ বিরক্ত নিয়ে দরজা খুলে দেখলো কাব্য দুটো কফির মগ এগিয়ে দিয়ে। খালি মুখে এনজয় করা যায় নাকি? হট কফি খাও, দুজনে তাজা হও, আর মনের আনন্দে চুটিয়ে ফিল্ম করো। হেসে দিয়ে। এটা আর 5 মিনিট পর নিয়ে আসলে হতো না? কেন, আমি কি তোর কিছু করলাম? অনেক বড় ক্ষতি। কই দেখি তো, সর রুমে ঢুকি, কি করছিস দেখি। নিজের টাকা সামলা, আসছে আমারটা দেখতে।
কফির মগ নিয়ে দরজা লাগিয়ে দিল। মেধা কিছু বলল? উঠে বসে। না, কাব্য কফি দিল। শালা হারামি আর মগ দেওয়ার সময় পেল না মনে মনে। কফিটা দিবা না? ক্যাবলার মতো দাঁড়িয়ে ভাববা মিস করছো বলে? কোকো, কি মিস করলাম? মুখে হাসি দিয়ে কফি এগিয়ে দিল। কি ব্যাপার, কি ভাবছেন? কফিটা খান, ঠান্ডা হয়ে যাবে তো। আমি এখন খাবো না। ভয় নেই, বিষ বা অন্য কিছু মেশাইনি, ভয় পাবেন না। আর এত লজ্জা পাচ্ছেন কেন? কই? তুতলিয়ে। আচ্ছা, আমি ওই রুমে যাচ্ছি, আপনি খেয়ে নিন। সবার সাথে সবসময় দুষ্টুমি আড্ডা যতই দেওয়া হোক না কেন, নতুন নতুন ভালোবাসার একজন ঠিকই লজ্জা পাবে, সে ছেলে হোক বা মেয়ে। না, থাকো তুমি। কফির মগটা হাতে নিল। কখন আসছেন বাসায়? অনেকক্ষণ হলো। নীল কিছু খেতে দেয়নি? আমি কি খাওয়ার জন্য আসছি? তাহলে? তোমাকে দেখবো বলে। আমাকে কি ছুচো মনে হয়? আপনি যা পেটুক। হাসতে হাসতে। কি বললো তুমি? আমি পেটুক? তোমাকে তো আমি কি জানি না। কাব্য আর মেধা একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। কাব্য ভাবছে এই সময় আবার কে এলো। কাব্য যেয়ে দরজা খুলল। আরে স্যার, আপনি? কেন আসতে পারি না? কেন না? বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে বসতে বলবে? ও হ্যাঁ, আসুন স্যার। কাব্য সরে দাঁড়ালো। রিয়াদ ভিতরে ঢুকলো। স্যার আপনি? তোমরা এইখানে? আসলাম ঘুরতে, বাইরে যাব এখন একটা বিয়েতে। এসে কি বিরক্ত করলাম? না স্যার, আপনিও চলেন না। তোমরা দুজনে যা পেটুক, আমি গেলে তো কম পড়ে যাবে ভাগে তোমাদের। তমা মেধা দুজনেই লজ্জা পেল, কারণ রিয়াদ স্যার রেস্টুরেন্টের ম্যানেজারের থেকে সবটা জানতে পেরেছিল। আর লজ্জা দিয়ে না ওদের। স্যার কেমন আছেন? ভালো। রিয়াদ স্যার কিছুক্ষণ কথা বলে বের হয়ে গেল। রেডি হয়ে থেকো, সন্ধ্যায় বের হচ্ছি কিন্তু। ঠিক আছে। তমা আর মেধা চলে গেল। কিরে, বললি মেয়েটাকে মনের কথা? না। এত সুন্দর সুযোগ করে দিলাম, বলতে পারলি না? আমাকে সুযোগ করে দিচ্ছিস নাকি তুই নিজে সুযোগ করে নিলি দরজা আটকিয়ে? কি বলতে চাস? প্রেম করার আনন্দ ভাসে মনে বাতাসে, তোমায় এক পলক না দেখলে যেন পাগল হয়ে যায়। সখী গো, তোমার মুখটা ছিল কালো, তোমায় দেখে আনন্দে বুকটা ফুটে যায়। কি বললো কাব্য? কিছু না। মনটা খারাপ করে। এতক্ষণ কি করলি তাহলে? লজ্জা পাচ্ছিলাম খুব ওর সামনে। কিসের লজ্জা? আসছে লজ্জাবতী। এমনি টাইম তো বেশ ফটর ফটর করতে পারিস। লজ্জা দিচ্ছিস? বিয়েতে যাব, তখন লজ্জা পাস না? আজ শাড়ি পরে আসবি, আমিও শাড়ি পরে যাব। ওকে। গান শুনিয়ে কি বোঝাতে চাচ্ছিস? তুই যা বুঝিস। মানে তুই যে এত কিপটে হয়েছিস আগে তো জানতাম না। কি করছি আমি? নিজের জিএফকে পেয়ে তো খুব খুশি, আর একটা মেয়ে আসে সাথে, কিছু তো খেতে দিতে হয়। কেন রে, খেতে দেয়নি বলে লাগছে তোর? আমার লাগবে না কেন, তবে তোর এটা করা ঠিক হয়নি। জানি তো। যতই হোক ভাবি আসছিল, তাকে না খাইয়ে রেখে দিলাম। কাব্য উঠে হাঁটা দিল। কই যাস? ভাবি বললাম বলে লজ্জা পেলি? কাব্য আর কিছু বলল না, যে বেলকনিতে দাঁড়ালো আর ভাবছে মেয়েটা খুব সহজ সরল, উপর দিয়ে যতটা কঠোর ততটা মনের দিক দিয়ে নরম। কিন্তু আমার কি উচিত হবে রংবাজির জীবনে ওকে নেওয়া? ও যদি জানতে পারে তাহলে তো অনেক কষ্ট পাবে। ভাবতে ভাবতেই রুমে এসে শুয়ে পড়ল। সন্ধ্যার পর মেধা তমা এসে নীলের বাসার সামনে এসে ফোন দিল। নীল বেরিয়ে এলো। কাব্য কোথায়? ও তো ঘুমাচ্ছে। কি এখন ঘুমাচ্ছে? ও জানে না ওর যাওয়া লাগবে? তুমি ওকে ডাকো নাই কেন? মেধা চলে গেল কাব্যের রুমে। কাব্য ঘুমোচ্ছে। মেধা কাব্যের ঘুমন্ত চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধীর পায়ে কাব্যের কাছে গেল, আলতো করে হাতটা মাথায় বুলিয়ে দিল। তারপর বুকে হাত দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিয়ে কাব্য কাব্য বলে ডাকছে। কাব্যের ঘুমটা সুন্দর করে ভেঙে গেল। চোখ খুলে মেধাকে দেখে চমকে গেল। দরজার কাছে নীল আর তমা দাঁড়িয়ে আছে। আপনি এখন? ভুলে গেছিস? হ্যাঁ, তোকে বলছি তুই রেডি হয়ে থাকবি। এখন কিসের ঘুম ঘুমাস? হ্যাঁ, রাগে রাগে। কই যাব? তমা, এটাকে কিছু বল, নাই তো এখনই মেরে দিব। রাগে আগুন।
কাব্য অবাক হয়ে চেয়ে আছে। কাব্য কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। খুব সুন্দর করে ঘুম ভাঙিয়ে আবার রাগে বকলি কেন? তুই জানিস না ঘুমন্ত মানুষকে ধীরে ধীরে জাগাতে হয়। হঠাৎ করে জাগালে ব্রেনের সমস্যা হয় আর স্ট্রোক বেশি হয়। তাই? তুই তো দেখছি ডাক্তার। কাব্য ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। আর আমার ঘুমটা এত সুন্দর করে ভাঙানো নাই তো চর খেত আজ। আমাকে বকলো কেন বোঝাচ্ছি। 30 মিনিট হয়ে গেল কাব্য বের হচ্ছে না। মেধার তো রাগ বেড়ে গেল। ওয়াশরুমের দরজায় পা দিয়ে লাথি মারতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা তাড়াতাড়ি বের হ। কি করছিস আদৌ? তুই তো দেখছি মেয়ে মানুষের থেকেও খারাপ। এভাবে চেঁচিয়ে কাজ হবে না, ও হয়তো ঘুমাচ্ছে ওয়াশরুমে। কি? আগে বলবি তো, তাহলে ওর ঘুম বের করতাম। প্রায় 1 ঘন্টা পর কাব্য বের হলো। সবাই রেগে আছে। কাব্য বুঝতে পারলো, তাই কথা না বলেই কোনো রকম রেডি হয়ে নিল। তোর আর জামা কাপড় নাই? এভাবে কেউ যায়? তাহলে কিভাবে যায়? শুরু থেকে মেজাজ খারাপ করে দিচ্ছিস আজ তুই। মেধা কাব্যকে বসিয়ে চুল আঁচড়িয়ে দিল। ভালোভাবেই ফিটফাট করে রওনা হলো। কাব্য শুধু মেধার কাজকর্ম দেখতে লাগলো। বেশ ভালোই লাগছে মেধার শাসন। গাড়িটা বিয়েবাড়িতে এসে থামলো। গাড়ি থেকে কাব্য নামতেই দেখলো মা বিয়েবাড়িতে আসছে। কাব্য অবাক হয়ে গেল আর ভাবছে, মা এখানে আমাকে বললো না কেন। কাব্য নীলের দিকে তাকালো। নীল মুচকি হাসছে। নীল মাকে এখানে আনছে নাকি? মেধা কাব্যের পাশে এসে দাঁড়ালো। মা মেধাকে দেখে তাকিয়ে আছে তার দিকে। কাব্য মায়ের দিকে এগিয়ে গেল। কে মেয়েটা তোর সাথে? তুমি এখানে আমাকে বললে না কেন? আগে বল মেয়েটা কে? এই যে আপনার সমস্যা কি? ওকে কি জিজ্ঞেস করছেন? চেনেন ওকে? হ্যাঁ। মেধা চুপ। তুমি কে? আমরা হাজব্যান্ড ওয়াইফ। মানে? বুঝেন না মানে কি? আপনি কি বিবাহিত? হ্যাঁ, কেন? তাহলে এটা তো বোঝার কথা। আপনার যেমন জামাই আছে, এই হচ্ছে আমার জামাই। ক্লিয়ার? হুম। মুচকি হাসছে এই আপনি কি বলছেন কি এসব? হ্যাঁ হাঁ করে। কত বছর হলো হাজব্যান্ড ওয়াইফ? আপনার জেনে কি কাজ? এই চলো তো। কাব্যের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেল। আপনি মিথ্যে কেন বলছেন? বেশ করেছি বলেছি, আমি তোকে ভালোবাসি। তুইই আমার জামাই। ভালোবাসলেই জামাই হয়ে গেলাম? কেন, তোর কোনো সমস্যা? মা, এ হচ্ছে তোমা মা। তোমা মাকে সালাম করলো। বাহ, মাশাআল্লাহ। কে মেয়েটা? না চেনার ভান করে নীল হাঁ করে পড়ল। আন্টি, আপনি একটু দাঁড়ান, আমরা আসছি। তমা নীলকে নিয়ে পাশে গেল। আমি তো আপনাকে ভালোবাসি না, আপনি কেন ওর সামনে মিথ্যা বলেন? আমার যদি কোনো সমস্যা হয়? তোকে তো ভালোবাসতেই হবে, তুই আমার জামাই হবি, কনফার্ম? এত সহজ না। ওকে, দেখাচ্ছি। তুই বলে তোর মাকে আমার কথা বলছিস, তাহলে আমাকে চিনলো না কেন? আসতে বলো, মা শুনতে পাবে। আমার সাথে নাটক করিস, পাতানো মা বানিয়ে নিয়ে আসছিস। এসব কি বলছো তুমি? ঠিক বলছি, তোর সাথে আমার ব্রেকআপ। তমা চলে গেল। মা, এটা কি করলা? কি হয়েছে? মুখে হাসি। ভালো হলো না। মন খারাপ করে। ইস, আমার ছেলেটার মুখখানা কেমন হয়ে গেছে। এই তমামা শোন। তমা মায়ের ডাকে কাছে আসলো। মা গলায় চেন খুলে তমার গলায় পরিয়ে দিল। তমা অবাক হয়ে গেল পুরো। আরে বোকা মেয়ে, তোকে বেশ পছন্দ হয়েছে। বিয়ের ব্যাপারে তোর বাবা মার সাথে কথা বলা হয়ে গেছে। আমি একটু মজা করলাম, কিছু মনে করো না। সরি। মন খারাপ করে আর লজ্জা পেল খুব। বোকা মেয়ে। এই তমা, কি বলেছে তোকে? মায়ের কথা কেড়ে নিয়ে। মেধা নীলের মা। মেধা জিহ্বায় কামড় দিল। কাব্য, বিয়ে করলি জানালি না তো? নীল না আসতে বললে তো জানতামই না। আন্টি, হঠাৎ করে হয়ে গেছে বিয়েটা, জানাতে পারলাম না। মা তো আন্টি ডাক শুনে রেগেই গেল। চোখে মুখে রাগের আগুন দেখতে পাচ্ছে। কাব্য লাল সিগন্যাল বুঝতে পেরেই কেটে পড়ল আর বলছে, নীল তোকে পরে দেখছি। নীল হাসছে। তুই হাসছিস কেন? কই হাসছি? মা চলে গেল। মা চলে গেল কেন রাগ করে? জানি না, তুমি ভেবো না। ওকে।
সরি, তোমাকে কত বকা দিলাম। ঠিক আছে, সমস্যা নেই তো, আবার করো ব্রেকআপ, ওকে? না, এবার পার্মানেন্ট হয়ে যাব। কাব্য দাঁড়িয়ে আছে একপাশে। মা যে কাব্যের কান টেনে ধরলো। বাদর ছেলে, আমাকে আন্টি বলা? কই কখন বললাম? মা লাগছে তো। লাগার জন্যই ধরেছি। ও মা ছেড়ে দাও, এবার মতো আর হবে না। ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? মেয়েটাকে আর কষ্ট দিস না। ভালোবাসা কথাটা জানিয়ে দে, বাকিটা আমি দেখে নেব। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক লক্ষ্মী একটা মেয়ে। ঠিক আছে, আজকে যাব। এটা ওর আঙুলে পরিয়ে দিস। হাত থেকে আংটি খুলে দিয়ে মা চলে গেল। কাব্য আংটিটা নিয়ে ভাবছে সেই রাতের কথা। বৃষ্টিতে ভেজার কারণে রাতে অনেক জ্বর আসে। মা সারা রাত আমার সেবা করে সুস্থ করে তুলেছে। আমি কখনো ভুলবো না এই কথা। তারপর থেকে এই বাসায় তার ছেলে হয়ে থাকলাম। ওইদিকে বিয়ে হয়ে যাচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না। চমকে ওঠে। চলো তাহলে। মেধা কাব্যকে নিয়ে বিয়ের আসরে গেল। বিয়ের অনুষ্ঠান শেষ হবার পর সবাই রওনা হলো। কাব্য বারবার মেধার দিকে তাকাচ্ছিল। মেধা তা বুঝতে পারে। মেধার মনে আনন্দ বয়ে যায়, মুখে সুন্দর হাসি, যে হাসিতে কাব্যের আজ অনেক ভালো লাগছে। বাসায় যেয়ে ঘুমাবা, আজ আর কথা হবে না, অনেক ক্লান্ত। যে যার বাসায় চলে গেল। নীল শুয়ে পড়ল। কাব্য মেধাকে নিয়ে ভাবছে। ফোনটা বের করে মেধার নাম্বারে একটা মেসেজ দেয়। মেধার ফোনটা টুং করে বেজে উঠল। মেধা ঘুম ঘুম চোখ নিয়ে ফোনটার দিকে তাকালো। স্ক্রিনে উঠে আছে আই লাভ ইউ টু। মেধা লাফ দিয়ে উঠে চোখটা হাত দিয়ে জ্বলে নাম্বারের দিকে তাকালো। আনন্দে চোখে পানি চলে আসে। সাথে সাথে মেসেজ করলো, আমি স্বপ্ন দেখছি না তো? বাস্তবে যেখানে আছে তার নিশ্চয় স্বপ্ন না। সত্যি তুমি আমাকে? বিশ্বাস করছেন না? না মানে আজ আমি খুব হ্যাপি। কেন? আমার ভালোবাসা পেয়ে গেছি, তার জন্য। কিছুক্ষণ পর, আমি স্বপ্নই দেখেছিলাম বৃথা। কেন? তোমাকে পেয়েছি বলাতে তুমি কিছু চুপ হয়ে গেলে। ঘুম পাচ্ছে, সকালে কলেজে দেখা হবে, বাই। কাব্য ফোনটা রেখে ঘুমিয়ে পড়ল। মেধার চোখে আজ ঘুম নেই, পালিয়ে গেছে। কি করবে, কিভাবে সামনে যাবে, অনেক কিছুই ভাবতে থাকে। পরের দিন সকালে কাব্য কলেজে গেল। মেধা অনেক আগে থেকেই এসে বসে আছে। কাব্য মেধার পাশে যেয়ে বসলো। দুজনেই চুপচাপ। নীল আর তমা চোখ এড়ালো না দুজনের বসে থাকার দিকে। কি ব্যাপার বলো তো দুজনের আজ? কোনো কিছু তো আছে একটা। দুজনের ভেতর ভালোবাসা হয়ে গেছে নাকি? হয়তোবা, দেখি আমরা, আড়ালে চলো। পরে বোঝাবো। চুপ করে আছো কেন? কই? এই কি, তুমি ঘামছো কেন? টিস্যু বের করে কাব্যের কপালের ঘাম মুছে দিল। তুমি আসলে একটা গাধা। কাব্যের দিকে সরে বসে কাব্যের কাঁধে মাথা রাখলো। তমা আর নীল তা দেখে অবাক হয়ে গেল। দুজনেই দুজনের দিকে তাকাচ্ছে। চলো তো ওখানে। কই? ওদের কাছে চুরি করে প্রেম করা হচ্ছে, আমরা জানি না। পড়ে যাই, দেখি আর একটু। না, কি সুন্দর, কত রোমান্টিক কাপল। পিছন থেকে। তুই? কাব্যের কাঁধ থেকে মাথা সরিয়ে নিয়ে পিছনে তাকিয়ে। ভূত দেখছিস নাকি? কি কাব্য, কতদিন ধরে চলছে শুনি? কি সব বলছো? চুপ করো। তুমি চুপ থাকো, তোদের একটা পাওনা হয়ে গেছে। কি? চল। তমা ওদের দিকে গেল। রিকশায় করে আজ তারা ঘুরবে, বিল দিবে কাব্য। মেধা অনেক খুশি শুনে। সারাদিন রিকশায় ঘুরে বেরিয়ে সন্ধ্যায় যে যার বাসায় গেল। শুরু হলো প্রেম কাহিনী। সবার রিলেশন খুব সুন্দরভাবেই চলছিল। একসাথে ঘোরাঘুরি, খাওয়া, মজা করা, রাগ, অভিমান যেন ভালোবাসাকে বেশি আকৃষ্ট করে ফেলছে সবাইকে। সবার রিলেশন ঠিক ভালোভাবেই চললেও বিপত্তি ঘটল কাব্য আর মেধার ভালোবাসায়। মেধার বাসা থেকে সবটা একদিন জেনে গেল। কাব্যকে তাদের বাসায় ডাকা হলো। কাব্য মেধাদের বাসায় গেল। কলিং বেল টিপতেই মেধা এসে দরজাটা খুলল। কাব্য মেধার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। আজ খুব সুন্দর করেই সেজেছে, মায়াবী লাগছে। কি দেখছো? কাব্য, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? ধাক্কা মেরে
ও তুমি ভিতরে যেতে বলবে না, এভাবে দাঁড়িয়ে রাখবা? তোমাকে সেই কখন থেকে বলছি ভেতরে আসার জন্য, তুমি তাকিয়ে আছো। কে এসেছে মেধা? মা, কাব্য। দাঁড়িয়ে রাখবে না ভিতরে নিয়ে আসবে? আনছি, আসো। হ্যালো ভিউয়ার্স, কাব্য আর মেধার মধ্যে কি সমস্যা বাঁধলো সেটা জানতে আমাদের সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, এই গল্পের এখনও আরও বেশ কয়েকটা সিজন বাকি আছে। ধন্যবাদ, সাথে থাকুন, পরবর্তী সিজন খুব তাড়াতাড়ি আসবে।